তুমি যে কুলেই জন্মগ্রহণ করো না কেন, যে পরিবারেই জন্মগ্রহণ করো না কেন, তুমি যদি ভালো কর্ম সমাজ এবং দেশের জন্য করো, তাহলে সেই সমাজ বা দেশ তোমাকে অনেক দিন মনে রাখবে। কারণ প্রত্যেকেই জানে কর্মের দ্বারাই প্রত্যেকটা মানুষ আজও বেঁচে আছেন। আমরা অনেক মহাপুরুষদেরকে জানি যারা হয়তো আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তাদের কিছু ভালো কর্ম, তাদের কিছু দেখানো পথ, সেই পথকে অনুসরণ করেই আজ আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি। দেখো, আজ তোমাদেরকে এমন একজন ব্যক্তি নিয়ে জানাবো যিনি কিনা ফ্রান্সের ইতিহাসে এক চির অমরত্ব হয়ে আছেন। তিনি হয়তো কিছু ভুল পদক্ষেপ গ্রহণ করেছিলেন ঠিক কথায়, কিন্তু ফ্রান্সে যখন অগ্নিশিখা এবং ফ্রান্সে যখন গোটা চারদিক আগুনের বলয়ের মতো ঘিরে নিয়েছিল, ঠিক সেই মুহূর্তে তার আবির্ভাব হয়েছিল এবং গোটা ফ্রান্সকে তিনি এক সংকটের হাত থেকে রক্ষা করেছিলেন। তোমরা হয়তো জানো 1800 সাল থেকে 1814 সাল পর্যন্ত ইতিহাস মনে এক ব্যক্তির ইতিহাস, সেটা হলো নেপোলিয়নের ইতিহাস। নেপোলিয়ন ফ্রান্সকে পরিচালনা করার জন্য কিছু সংস্কার করে গিয়েছিলেন, যেই সংস্কারগুলোর দ্বারা ফ্রান্সকে তিনি সেই মুহূর্তে সেই বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন। এই নেপোলিয়ন সম্পর্কে আমরা আজকে জানবো, কিন্তু যারা চ্যানেলে নতুন তাদেরকে একটা কথা বলবো যে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা প্রতিনিয়ত দেখছো, যারা ভাবছো যে এই চ্যানেলটাতে থেকে কিছু শিখছি জানছি, তারা প্রচুর পরিমাণে বন্ধুদেরকে শেয়ার করতে থাকো। তোমরা অবশ্যই এই চ্যানেলটা থেকে নতুনত্ব কিছু জিনিস জানবে। ঠিক আছে, আজকে জানবো নেপোলিয়ন সম্পর্কে। শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো, তাহলে অবশ্যই অনেক কিছু জিনিস জানতে এবং শিখতে পারবে। নেপোলিয়নের ইতিহাস বা ফ্রান্সের ইতিহাস সম্পর্কে বলতে গেলে আমরা জানি যে 1800 থেকে 1814 খ্রিস্টাব্দ। নেপোলিয়ন যে কোনো ব্যক্তিত্ব ছিলেন না, তিনি এক সমরকুশলী রণনিপুণ যোদ্ধা ছিলেন, এবং তার সাথে তিনি কিছু এমন সংস্কার কার্য করে গিয়েছিলেন বা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গিয়েছিলেন, যার জন্য তিনি আজও ফ্রান্সের ইতিহাসে অমর হয়ে আছেন। তোমরা প্রত্যেকেই জানো 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের দ্বারা গোটা ফ্রান্সের মানুষ প্রচুর পরিমাণে বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন। বড় ধনী সম্প্রদায় থেকে ছোট লোয়ার কাস্ট সমস্ত সম্প্রদায়ের মানুষেরা যে কোনো না যে কোনো ভাবে বিধ্বস্ত হয়েছিলেন। সেটা অর্থনৈতিক হোক, শাসনতান্ত্রিক হোক, যে কোনো ভাবেই হোক, তিনি বিধ্বস্ত হয়েছিলেন এবং অত্যাচারিত হয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে নেপোলিয়নের আবির্ভাব হয়েছিল। নেপোলিয়ন একটা সামান্য ব্রিগেডিয়ার পদ বা মেজর জেনারেল পদে তিনি সেনাবাহিনীতে কাজ করছিলেন, এবং সেখান থেকেই তার আস্তে আস্তে উত্থান ঘটছে। তোমরা জানো যে ফ্রান্সের সব থেকে অত্যাচারী গোষ্ঠী ছিল জেকোবিন গোষ্ঠী। এই জেকোবিন দলেরই নেতা ছিলেন কে? নেপোলিয়ন, যিনি কিনা 1793 খ্রিস্টাব্দে এই সদস্যপদ, জেকোবিন দলের সদস্যপদ গ্রহণ করেছিলেন। তিনি জেকোবিন দলে গ্রহণ করেছিলেন ঠিক কোথায়? তিনি একটা জিনিস অনুভব করেছিলেন যে ফ্রান্সকে সঠিক পথে পরিচালনা করার জন্য কি করতে হবে? ফ্রান্সে কিছু সংস্কার করা দরকার। সংস্কার যদি না করা হয় তাহলে ফ্রান্সকে সঠিক পথে পরিচালিত করা যাবে না। যখন নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন, সেই আজিক্কীয় শহর, সেই শহরটা কিন্তু ফ্রান্সের ছিল না, সেটা ইতালির অধীনে ছিল। তাহলে তিনি একজন বহির্দেশীয় বলা চলে, কিন্তু জন্মসূত্রে সে ছিল ফ্রান্সের। কারণ ঠিক 6 মাস পরেই সেই শহরটি কি করেছিল? ফ্রান্স দখল করে নিয়েছিল। সেই সূত্রে কি হচ্ছে, তিনি ফরাসি বা ফ্রান্সের। তিনি ফ্রান্সের জনগণের
দুর্দশার কথা এবং ফ্রান্সের জনগণের সঙ্গে মিলেমিশে থেকে তিনি যে যন্ত্রণা, সেই জন্য সেটা তিনি অনুভব করেছিলেন এবং অনুভবের পর তিনি কিছু সংস্কার কার্য করেছিলেন। তোমরা জানো যে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা সেটা নেপোলিয়নেরই মাথা থেকে উদ্ভূত এবং তিনি কিনা কনসাল শাসন ব্যবস্থা প্রচলন করেছিলেন। সেটা কত খ্রিস্টাব্দে? 1799 খ্রিস্টাব্দে। এবং 1804 খ্রিস্টাব্দ পর্যন্ত সেই কনসাল শাসন ব্যবস্থা তিনি প্রচলন করেছিলেন। নেপোলিয়ন কিন্তু যখন ডাইরেক্টরি শাসন ব্যবস্থায় প্রচলন করেছিলেন, সেই সময় কিন্তু ফ্রান্সের রাজা হতে পারতেন, কিন্তু তিনি কিন্তু ফ্রান্সের রাজা হননি। কারণ তিনি ভেবেছিলেন যদি সেই মুহূর্তে যদি ফ্রান্সের যদি তিনি রাজা হন, তাহলে কি তার যে সিংহাসনটা সেটা কিন্তু বেশি দিনের জন্য স্থায়িত্ব লাভ করবে না। তার জন্য তিনি ভাবলেন কি যে ফ্রান্সের জনগণের প্রতি আস্থা অর্জন করতে হবে, সেই আস্থার মাধ্যমে কিনা ফ্রান্সের সিংহাসনটা লাভ করবে। তারপর 1799 খ্রিস্টাব্দে তিনি কনসাল পদটা গ্রহণ করলেন। সেই সময় নেপোলিয়নকে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কুরি, এই ব্যক্তি তাকে ফ্রান্সের সম্রাট হওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানালেন, কিন্তু সেই সম্রাট পদ কিন্তু তিনি গ্রহণ করলেননি। তিনি ফ্রান্সের সম্রাট হতে সেই সময় রাজি হলেন না, কারণ তিনি আরো কিছুদিন ফ্রান্সের যে জনগণের কাছে তার আস্থাটা অর্জন করতে চেয়েছিলেন। তাহলে তিনি এই রাজা হিসাবে কত খ্রিস্টাব্দে হয়েছিলেন? তিনি যাবজ্জীবন রাজা হয়েছিলেন, সেটা হচ্ছে 1804 খ্রিস্টাব্দে। তিনি ফ্রান্সের সম্রাট হিসাবে পরিগণিত হলেন। আর যাবজ্জীবন কনসাল সেটা কত খ্রিস্টাব্দে হয়েছিলেন? 1802 খ্রিস্টাব্দে যাবজ্জীবন কনসাল পদটা গ্রহণ করেছিলেন। এবং 1804 খ্রিস্টাব্দে যখন তিনি সম্রাট হচ্ছেন, তিনি ফ্রান্সের মানুষের জন্য কিছু সংস্কার কার্য করেছিলেন। সেই সংস্কার কার্য সম্পর্কে আমরা আজকে পুঙ্খানুপুঙ্খভাবে জানব। তাহলে তিনি ফ্রান্সের জনগণের জন্য কি কি সংস্কার করছেন? তিনি শাসনতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক, বিচারতান্ত্রিক, শিক্ষা, ধর্ম, সকল বিষয়গুলিকেই তিনি সংস্কার করেছিলেন। কারণ ষোড়শ লুইয়ের সময় যে রাজতান্ত্রিক শাসন ছিল, সেই একনায়কতন্ত্র শাসন কিন্তু এই ধরনের সংস্কার কার্য না করলে ফ্রান্সের জনগণকে তিনি দুঃখ দুর্দশা থেকে উদ্ধার করতে পারতেন না। সেই জন্য তিনি অনুভব করলেন সব ধরনের শাসনকে তিনি সংস্কার করতে। তাহলে হয়তো বলবে, তাহলে নেপোলিয়ন ফ্রান্সের জন্য যে শাসনটা গ্রহণ করেছিল সেটা কি গণতান্ত্রিক ছিল? না, সেটা গণতান্ত্রিক ছিল না। ফরাসি বিপ্লব হয়েছিল তিনটি নীতির দ্বারা: সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। এই তিনটির দ্বারা ফরাসি বিপ্লব হলেও তিনি কিন্তু মৈত্রী এবং স্বাধীনতাটাকে নেপোলিয়ন গ্রহণ করেননি। কোনটাকে গ্রহণ করেছিলেন? সাম্য এবং মৈত্রী। স্বাধীনতাটা জনগণের কাছ থেকে পুরোপুরিভাবে নিয়েছিলেন বা অধিকারটা থেকে বঞ্চিত করেছিলেন। এবং এছাড়া তিনি সম্রাট হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু সমস্ত শাসনের পুরো অধিকারটাকে নিজের আওতাতে নিয়ে এসেছিলেন। তিনি কি করেছিলেন? ফ্রান্সকে 83টি প্রদেশে বিভক্ত করেন। ফ্রান্সকে 83টি প্রদেশে বিভক্ত করেন
সমস্ত রকম কর্মচারী নিয়োগ নিজ হস্তে করেন। বিদেশ নীতি নিজ হাতে তুলে নেন। বিচারের জন্য বিচারক, এটাও তিনি নিজ হস্তে করেন। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে ফ্রান্সের জনগণের জন্য তিনি শাসনতান্ত্রিক সংস্কার করছেন ঠিক কথায়, কিন্তু কাউকেই তিনি বিশ্বাস করছেন না। তাহলে নেপোলিয়ন এই সংস্কারগুলো, শাসনতান্ত্রিক ক্ষেত্রে সংস্কারগুলো তিনি করছেন। অর্থনৈতিক সংস্কারের জন্য তিনি যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন, অর্থনৈতিক সংস্কারের জন্য তিনি সমস্ত কর্মচারীদের খরচ কমাতে আদেশ দেন। এটা কমানোর আদেশ দেন। সরকারি দপ্তরকে রাজস্ব ও অডিট এই দুইটি ভাগে বিভক্ত করেন। তিনি সমস্ত রকম পুরনো রাজস্ব আদায়ের উপর জোর দেন। নতুন কর চাপানোর পরিবর্তে 1800 খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স গঠন করেন। 1804 খ্রিস্টাব্দে অ্যাসাইনেট মুদ্রার পরিবর্তে নতুন এক ধরনের মুদ্রা ছাপানোর একচেটিয়া অধিকার লাভ করেন। এছাড়াও তিনি অর্থনৈতিক ব্যবস্থাটাকে সচল রাখার জন্য তিনি সোনার মুদ্রা এবং রূপার মুদ্রা ছাপিয়েছিলেন। স্টক এক্সচেঞ্জ ব্যবস্থা করেছিলেন। স্টক এক্সচেঞ্জ অর্থাৎ অনেক বৈদেশিক মুদ্রা তিনি কি করেছিলেন, জমানোর ব্যবস্থা করেছিলেন। বৈদেশিক মুদ্রা জমানোর ক্ষেত্রে একটা জিনিস বর্তমান পরিস্থিতি এবং তৎকালীন পরিস্থিতি দুটোতেই কিছু না লাভজনক ছিল। সেটা কি, যে অর্থনৈতিক সংকটে যে কোনো দিন দেশ পড়ুক না কেন, সেই
অর্থনৈতিক সংকটের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র উপায় সেটা হচ্ছে বৈদেশিক মুদ্রা। এছাড়াও তিনি কি অনেক ধরনের রাস্তাঘাট এটাও তিনি সংস্করণ করেছিলেন। নেপোলিয়নের উল্লেখযোগ্য সংস্কার হলো বিচারতান্ত্রিক সংস্কার, যেটার জন্য নেপোলিয়ন এখনো কিন্তু ফ্রান্সের জনগণের কাছে অমরত্ব হয়ে আছেন। আমি তোমাদেরকে সবার প্রথমেই বলেছি, কর্মের দ্বারাই মানুষ এখনো বর্তমানেও অমর হয়ে আছেন। আর নেপোলিয়নের অমর থাকার জন্য একটা উল্লেখযোগ্য সংস্কার, সেটা হলো কোড নেপোলিয়ন, যেটা 2287টি ধারা ছিল। এই কোড নেপোলিয়নের কিছু বিষয় সংস্করণের দ্বারা বর্তমানে ইতালি, জার্মান এছাড়াও ইউরোপের অনেক দেশে এখনো কিন্তু কোড নেপোলিয়নের যে আইনগুলো সেগুলো কিন্তু এখনো চলমান অবস্থায় রয়েছে। তাহলে এই 1800 খ্রিস্টাব্দ থেকে 1804 খ্রিস্টাব্দ এর মধ্যে 83টি অধিবেশনের মাধ্যমে আইন সংহিতা রচনা হয়। এই 83টি অধিবেশনের মধ্যে 33টি অধিবেশনে নেপোলিয়ন সভাপতির পদটা গ্রহণ করেছিলেন। এই কোড নেপোলিয়ন রচনার কাজ কতক থেকে 1800 থেকে 1804, তার উল্লেখযোগ্য 4 জন অর্থমন্ত্রীর দ্বারা এটা রচনা হয়েছিল। তাহলে এই 1800 থেকে 1804 এই শাসনটা কোন সময়টা পড়ছে? ঠিক কনসাল পদটা যেই সময় তিনি গ্রহণ করেছিলেন। এই কোড নেপোলিয়ন কয়টি ভাগে বিভক্ত ছিল? 3টি ভাগে কোড নেপোলিয়ন বিভক্ত ছিল। দেওয়ানি, ফৌজদারি আর সামরিক। নেপোলিয়ন যখন এলবা দ্বীপে নির্বাসিত হয়েছিলেন, তিনি তার গ্রন্থ নেপোলিয়নিস্ট লেজেন্ড, এই গ্রন্থটাতে তিনি বলেছিলেন, আমি ফ্রান্সের জনগণের জন্য হয়তো কিছু ফেলে আসেনি, কিন্তু একটা জিনিস দিয়ে এসেছি যা চিরজীবন অমর হয়ে থাকবে, সেটা হচ্ছে কোড নেপোলিয়ন। এই দেওয়ানি আইন বা সামরিক আইন, এই যে সামরিক আইন, এই আইন সারা জীবনের জন্য অমর হয়ে থাকবে। সেটা কেউ কোনোদিন কোনোভাবে সেটা মুছে ফেলতে পারবে না বা তাকে পরিত্যাগ করতে পারবেন না। সেইটা হলো সামরিক আইন। এই কোড নেপোলিয়নকে লেফেভর বলেছিলেন। লেফেভর বলেছিলেন ফ্রান্সের বা ফরাসি সমাজের বাইবেল। এই ফরাসি সমাজের বাইবেল কোড নেপোলিয়নকে কে বলছেন? সেটা লেফেভর। আর আরেকজন ব্যক্তি, তিনি হচ্ছে লুই ফিসার। ইনি বলেছিলেন ফ্রান্সের নেপোলিয়নের সাম্রাজ্য মধ্যে অস্থায়ী বা বিশৃঙ্খল সৃষ্টি হলেও যেটা ফ্রান্সের শক্ত গ্রানাইট পাথরের দ্বারা বা ভিতটা রূপান্তরিত ছিল, সেটা কি? সেটা হলো আইন সংহিতা। তাহলে কি, যে ফ্রান্সে নেপোলিয়নের শাসন ছিল অস্থায়ী, কিন্তু তার আইন সংহিতা রচিত হয়েছিল
গ্রানাইটের শক্ত ভিতের উপর। খুব ভালো একটা উক্তি, সেই যা কিনা হচ্ছে কোড নেপোলিয়নকে উদ্ধৃত করে তিনি বলেছিলেন। তবে তোমাদেরকে আরেকটা জিনিসও তোমাদেরকে মনে রাখতে হবে, এই কোড নেপোলিয়ন নামটা হয়েছিল কত খ্রিস্টাব্দ? 1807 খ্রিস্টাব্দ। এই 1807 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন নামে নতুন আইনের প্রচলন হয়। আর তোমাদেরকে আরেকটা জিনিস অবাক করার বিষয় মতো জানাই, যে একটা জিনিস তোমরা জানো যে ল্যাতর দা ক্যাসে এটা ছিল গ্রেপ্তারি পরোয়ানা, যেটা কিনা ষোড়শ লুইয়ের সময়ে প্রচলিত ছিল। এই ল্যাতর দা ক্যাসের দ্বারা ফ্রান্সের জনগণকে কি করা হতো, যে সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে কারাগারে নিক্ষেপ করা হতো। এই ল্যাতর দা ক্যাসে আইনটি হচ্ছে নেপোলিয়ন গ্রহণ করেছিলেন, এক সময় গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। সেটা কত খ্রিস্টাব্দে? 1810 খ্রিস্টাব্দে। 1810 খ্রিস্টাব্দে ল্যাতর দা ক্যাসে আইনটি গ্রহণ করেন। প্রত্যেক ছাত্রছাত্রীকে তোমাদেরকে একটাই কথা বলছি, ইতিহাস সম্পর্কে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আশা করি অনেক তোমরা উপকৃত হবে। এবং যদি তোমরা মনে করো যে আমরা উপকৃত হচ্ছি, তাহলে তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। আমি বলছি তোমাদেরকে যে তোমরা নতুনত্ব বা কিছু যে তোমরা শিখবে বা শিক্ষাটা অর্জন করবে। নেপোলিয়নের পরবর্তী সংস্কার হলো শিক্ষা সংস্কার। এই শিক্ষা সংস্কারের জন্য তিনি কি কি গৃহীত পদক্ষেপ করেছিলেন? তিনি 23টি লাইসি বিদ্যালয় গঠন করেছিলেন। লাইসি বিদ্যালয় গঠন করেন 23টি। এই লাইসি বিদ্যালয় কেন গঠন করেছিলেন? ফ্রান্সে শাসন কার্য পরিচালনা করার জন্য যে আমলা দরকার, সেই আমলাদেরকে তৈরি করার জন্য লাইসি বিদ্যালয়ে গঠন করেছিলেন। এই লাইসি বিদ্যালয় পরিচালনা কারা করতেন? এটা পরিচালনা করতেন সে হচ্ছে পোপের চার্চের অধীনে এই বিদ্যালয় এটা ছিল। আর এছাড়াও তিনি নরমাল স্কুল তৈরি করেন। পলিটেকনিক কলেজ নির্মাণ করেন। এছাড়াও ইম্পেরিয়াল ইউনিভার্সিটি অফ ফ্রান্স গঠন করেন, যেটা কিনা ফ্রান্সের জনগণের মধ্যে বা ফ্রান্সের যে সমস্ত যুবক সম্প্রদায়ের মানুষ আছে, ছাত্রছাত্রী আছে, যারা কিনা শিক্ষার আলোয় মানে শিক্ষার দিক থেকে আরো অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারে, সেই জন্য এই গৃহীত পদক্ষেপগুলি নেপোলিয়ন গঠন করছেন, যার ফলে ফ্রান্সের জনগণ অনেকটা উপকৃত হয়েছিল। নেপোলিয়নের পরবর্তী সংস্কার ছিল সেইটা ধর্মীয় সংস্কার। তোমরা একটা জিনিস জানো যে নেপোলিয়ন সে কিনা একটা জিনিস অনুধাবন করেছিলেন 1891 খ্রিস্টাব্দে, ভুল বললাম একটু, 1791 খ্রিস্টাব্দে পোপের সঙ্গে বিবাদে অংশগ্রহণ করেন। পোপের সঙ্গে বিবাদ
বিবাদে অংশগ্রহণ করেন। সেটা কে করেছিলেন? সেটা করেছিলেন ষোড়শ লুই, তিনি করেন। কিন্তু ষোড়শ লুই সেই বিবাদ 1801 খ্রিস্টাব্দে কনকর্ডাট বা ধর্মীয় মীমাংসা চুক্তি, ধর্মীয় মীমাংসার মাধ্যমে সমাধান করেন। এই কনকর্ডাটের মাধ্যমে কি হয়, যে নেপোলিয়ন তিনি পোপের ইহুদি ধর্মকে জাতীয় মান্যতা দেন। তার পরিবর্তে পোপ তাদের সম্পত্তির অধিকার বাজেয়াপ্ত এটা স্বীকার করেন। আর কি, যে ফ্রান্সের জনগণ ইহুদি ধর্মের উপর স্বাধীনতা সেটাও স্বীকার করেন। তোমরা হয়তো বলবে যে যে তাহলে আপনি বলেছিলেন যে স্বাধীনতা ক্ষেত্রে কি করেছিল, হরণ করেছিল, কিন্তু একটা দিকে আমরা দেখতে পাচ্ছি এই ইহুদি ধর্মের উপর স্বাধীনতাটা নেপোলিয়ন কেবলমাত্র মেনে নিয়েছিলেন। সেটা কারণ কিসের জন্য? পোপের জনগণকে বা পোপকে নিজেদের অধীনে বা হাতে রাখার জন্য। সেই জন্য তিনি এই গৃহীত পদক্ষেপটা গ্রহণ করেছিলেন। নেপোলিয়নের এই সংস্কারগুলি ছিল মূল সংস্কার। এই সংস্কারগুলি ছাড়াও আরো কিছু সংস্কার ছিল, যেমন লিজিয়ন অফ অনার। লিজিয়ন অফ অনার, আচ্ছা এটা কি? তোমরা হয়তো সহজেই বলবে যে স্যার এটা হচ্ছে লিজিয়ন অফ অনার হলো একটা হচ্ছে উপাধি। আমি বলবো না, লিজিয়ন অফ অনার হচ্ছে উপাধি নয়। ঠিক কথাই, তিনি উপাধি। উপাধি কাদেরকে দিয়ে হতো? এক মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের বা অভিজাতদেরকে এটা দেওয়া হতো। কিসের জন্য? নেপোলিয়ন চেষ্টা করেছিলেন একটা অভিজাত শ্রেণী গঠন করতে। সেটা কিসের মাধ্যমে? লিজিয়ন অফ অনার এটার মাধ্যমে। আর এই যে উপাধি, এটা কে দিতেন? গ্র্যান্ড কমিটি। এটা হচ্ছে নেপোলিয়নের অধীনে এক কমিটি। এই কমিটি দিতেন কি? লিজিয়ন অফ অনার। কাদেরকে? অভিজাতদের। ভারতীয়রও একজন ব্যক্তি তিনি লিজিয়ন অফ অনার পেয়েছিলেন। সেই ব্যক্তিকে এই সত্যজিৎ রায়। এই সত্যজিৎ রায় প্রথম ব্যক্তি ছিলেন যিনি কিনা লিজিয়ন অফ অনার পেয়েছিলেন ফ্রান্সের কাছ থেকে। এছাড়াও তিনি আরেক নেপোলিয়ন আর কি লুভর মিউজিয়ামকে সে বিশ্বের মানচিত্রে বা বিশ্বের জন্য এক অন্যতম পর্যায়ে তিনি কি করেছেন? গড়ে তুলেছিলেন। এই সমস্ত সংস্কারের মাধ্যমে কি করেছিলেন? নেপোলিয়ন আর স্মরণীয় আছেন। নেপোলিয়নকে আরেকটা জিনিস বলা হয় দ্বিতীয় জাস্টিনিয়ান।
দ্বিতীয় জাস্টিনিয়ান কিসের জন্য বলা হয়? এটা একটার জন্যই বলা হয়, সেটা হচ্ছে কোড নেপোলিয়ন বা তোমার সেই আইন সংহিতা, সেই রচনার জন্য দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। দ্বিতীয় জাস্টিনিয়ান কিসের জন্য? তিনি রোমের কিছু আইন বা সংহিতাকে তিনি তার আইনের মাধ্যমে লিপিবদ্ধ করেছিলেন, যার জন্য তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেকটা উপকৃত হলে। আর তোমরা যদি উপকৃত হয়ে থাকো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। আর এই চ্যানেলটার মাধ্যমে ইতিহাস সম্পর্কে অনেক কিছু তোমাদের ভ্রান্ত ধারণা, এগুলো অবশ্যই রহস্যটা উন্মোচিত হবে এবং তোমরা নতুনত্ব কিছু